1971 সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। তৎকালীন পূর্ব পাকিস্তান যখন পাকিস্তানি সেনার বিরুদ্ধে স্বাধীনতার লড়াই শুরু করেছিল, তখন সেই সংগ্রামের পাশে দাঁড়িয়েছিল ভারত। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত শুধু কূটনৈতিক সমর্থন নয়, সামরিক সহায়তাও দিয়েছিল। সেই যুদ্ধে লক্ষ লক্ষ বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত। সেই থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত তৈরি হয় আত্মত্যাগ ও রক্তের বন্ধনে। কিন্তু সময় বদলেছে। ইতিহাসের সেই বন্ধন আজ ক্রমশ রাজনীতি ও কূটকৌশলের চাপে দুর্বল হয়ে পড়ছে। সাম্প্রতিককালে বাংলাদেশের এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ স্বামীকে ঘিরে যে বিতর্ক ও গ্রেপ্তার, তা নতুন করে ধর্মীয় নিরাপত্তা ও সংখ্যালঘু অধিকারের প্রশ্ন তুলে ধরেছে। এর মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে চিরাচরিত দ্বন্দ্ব আবার উত্তপ্ত। এক পক্ষ ভারতের ঘনিষ্ঠ, অন্য পক্ষ ভারতের বিরোধিতাকে রাজনৈতিক অস্ত্র বানায়। ফলে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের আঁচ এসে পড়ে ভারত বাংলাদেশ সম্পর্কেও। এই উত্তেজনার প্রভাব শুধু কূটনীতিতে নয়, পৌঁছে গেছে খেলাধুলাতেও। সম্প্রতি বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়াকে ঘিরে, অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক সঞ্চালিকাকে বরখাস্ত করা হয়। সবচেয়ে ভয়াবহ যা ঘটছে তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুদ্ধ। ভারত বনাম বাংলাদেশ, টুইটার, ফেসবুক, ইউটিউব এখন কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। যাচাইহীন ভিডিও, ভুয়ো খবর, ঘৃণামূলক মন্তব্য সব মিলিয়ে দুই দেশের তরুণ প্রজন্ম একে অপরের বিরুদ্ধে বিষে ভরে উঠছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমার ভরসা যুব সমাজের উপর, তারাই ভারতের ভবিষ্যৎ গড়বে। কিন্তু আজকের যুব সমাজ কি সত্যিই সেই ভবিষ্যৎ গড়ছে, নাকি তারা ইতিহাস না জেনে, সত্য যাচাই না করে কেবল সোশ্যাল মিডিয়ার উস্কানিতে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে? সবচেয়ে গুরুতর প্রশ্নটি আজও অমীমাংসিত। বাংলাদেশে কি সত্যিই হিন্দুরা মুসলমানদের দ্বারা নির্যাতিত ও নিহত হচ্ছেন? শুনুন বাংলাদেশি এক হিন্দু সন্ন্যাসী নিজে কি বলছেন। প্রণাম মহারাজ, আমাদের টিই দ্য এন্টায়ার নিউজে আপনাকে স্বাগত। আমাদের নিউজ চ্যানেলে আমরা এই প্রথম ডিরেক্ট বাংলাদেশ থেকে একটা কভারেজ আমরা এই মুহূর্তে করতে চলেছি, যেখানে আমার সঙ্গে রয়েছে শরণার্থী মহারাজ। মহারাজ, একটু আপনার সম্পর্কে একটু আমাদের টি নিউজের দর্শককে একটু জানান। আমি এই দি এন্টার নিউজ চ্যানেলকে যারা যুক্ত এবং যারা শুনছে সবাইকে আমার প্রণাম, নমস্কার, সবাইকে শুভেচ্ছা। গত 3 দিন আগে আমাদের এখানে একটা বিশাল অনুষ্ঠান হয়ে গেল। 3 দিনের অনুষ্ঠান ছিল। এটা শ্রী শ্রী প্রণাম মঠ, ভারত সেবাশ্রম সংঘের একটি প্রতিষ্ঠান। এই গুরু মহারাজের আবির্ভাব বার্ষিক স্মরণে 3 দিনের এখানে বিশাল আয়োজন ছিল। সেই বিশাল আয়োজনে এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমার সম্মুখে এখন একজন বৌদ্ধ দাদা বসে আছেন, একজন খ্রিস্টান পাদ্রীও আমার এখানে আসছিলেন, তিনি চলে গেছেন। এবং এখানে ধরেন কবিগানের দিন তো প্রায় অর্ধেক লোকই আমাদের মুসলমান ভাইয়েরা ছিলেন এবং তাদের সার্বিক সহযোগিতা ছিল। সার্বিকভাবে অনেকেই এখানে মানে প্রসাদ দেওয়ার সময় তারাও সহযোগিতা করছেন, আর্থিকভাবেও সহযোগিতা করছেন, মানসিক, আন্তরিক সবভাবে তারা সহযোগিতা করছেন। এ হচ্ছে আমার অবস্থান। এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙা থানা, মালিগ্রাম গ্রাম। এটা আবার একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি। এটা অ্যাডভোকেট গুরুদাস বসু মহোদয়ের জন্মভূমি মাটি। ওনার 2 মেয়ে, 1 ছেলে। ছেলে বড়, সে তো আমেরিকাতে মানে খুব নাসার বৈজ্ঞানিক। ওনার জামাইবাবু ছিলেন 9 বারের এমপি এবং বাংলাদেশের রেলমন্ত্রী। ওনার স্ত্রী অর্থাৎ জয়া বসু, তিনি 3 বারের মানে নির্বাচিত এমপি। এই হচ্ছে কাহিনী। এই জায়গাটা খুব ঐতিহ্যবাহী একটি জায়গা। আমাদের বর্তমান সময়ের যে নেতারা আছেন তারা কেউ কিন্তু গুরু বা আদর্শকে মাথায় রাখে না। তারা নিজেই বড় নেতা হতে চায় এবং নেতার নিয়ম হচ্ছে, ধরেন 10টা চেয়ার আছে, পাতি নেতা তার জায়গা নেই, সে কিন্তু বড় একজন নেতাকে মানে গা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই চেয়ারে বসে। বর্তমান সময়টা কিন্তু এরকম। सच कहे तुम्हारे लट्टा झूठा में जगत भुलाए, गोरस गली गली में फेंके शराबे के बैठाल।
হ্যাঁ, কলিকা তমাশা দেখ কর আল্লাহকে হাসি, গুরু কা বাক্য ঝুট হুয়ায় জুরি কা বাক্য জারি। হ্যাঁ, এই যে অবস্থাটা, তো এই অবস্থায় যেটা হয় সেইটাই কিন্তু চলছে। এবং আমি আপনাকে একেবারে স্পষ্টত বলতে চাই, দেখেন, ঘৃণা করে কাউকে ছোট করে কখনো কিন্তু বড় হওয়া যায় না। প্রেফার লাভ, প্রেফার লাভ, প্রেফার লাভ। প্রেমকে প্রার্থনা করো। ভালোবাসা দিয়েই কিন্তু মানুষের মনকে জয় করা যায়। আজকে ভারত বাংলাদেশের যে দূরী ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আমরা একদম একজন একদম আরেকজনকে ভালোবাসতে পারছি না, ভালো বলতে পারছি না। যখন আপনি আমাকে খারাপ বলবেন, তখন আমার ভিতরে সেই সহানুভূতি শক্তি কাছে আমি নেই। ওই যে গুরু বা আদর্শ আমার কাছে নেই। এই জন্য আপনি যখন আমাকে খারাপ বলছেন, আমি সাথে সাথে আপনাকে 3 গুণ খারাপ বলছি। তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে? আপনি হয়তো ভুলক্রমে আমাকে খারাপ বলে ফেলেছেন, আমি আপনাকে খারাপ বলবো কেন? আমি কিন্তু আপনাকে ভালোবাসা দিয়ে আমার বুকে জড়ায় ধরতে পারি। সেই ক্ষমতাটা আমাদের নেতাদের আজকে নেই, আমার কাছে মনে হয় যেটা। মানে জাস্ট কাদা ছড়াছড়ি যেটা। না, তাহলে সাধারণ মানুষ, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস লিখছে, আর এটা কারোর দোষও না। কারণ দেখুন, আজকে আমি যদি সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখি যে বাংলাদেশে এরকম একটা ঘটনা, বা ভারতীয় হয়ে যদি দেখি যে বাংলাদেশে এরকম ঘটনা হচ্ছে, বা বাংলাদেশি হয়ে যদি দেখি ভারতে এরকম একটা ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আমারও গায়ে নর্মালি দেশভক্তিটা আমাদের মনে জেগে ওঠে এবং আমরা এই জিনিসটা করি। কিন্তু আসল সত্যটা কি, আসলে বাংলাদেশে হিন্দুরা কেমন রয়েছে, এইটা আপনি বলুন, কারণ এটা জানা খুব প্রয়োজন। আসলে হিন্দুরা সবসময় ভালো ছিল, সবসময় ভালো আছে, কিন্তু নিজেদের কিছুটা দোষ হিন্দুদের। তাদের কিন্তু আমি গতদিন একটা জায়গায় আলোচনা ছিল দেশপ্রেম। তো হুম। দেশপ্রেম কাকে বলে? আমি এই দেশে জন্মেছি, এই দেশের মাটি আমার আপন, এই দেশের মা আমার খাঁটি। আমার ভিতরে যদি এই ভাবনাটা না আসে, তো আমি মনে করি যে ওই পাশে আমার মামার বাড়ি, কিছু হলে আমি ওই পাশে দৌড় দেব। যে যেখান থেকে আমার সমস্ত কিছুর যোগান হয়, সেই দেশকে আমি ভালোবাসতে পারলাম না। আমাদের এখানে অনেক ভদ্রলোকেরা আছেন যারা এই দেশে বসবাস করেন, আয় ইনকাম করেন, ইন্ডিয়াতে ছেলে মেয়ে পড়ান। আমি এদেরকে দেশদ্রোহী বলি। আমি এদেরকে দেশদ্রোহী, দেশদ্রোহী তারা যারা দেশকে ভালো না বাসে, যারা দেশের অর্থ বিদেশে পাচার করে, এরাই তো দেশদ্রোহী। আজকে আপনি 47-এ একটা হিসাব করেন, 71-এ একটা হিসাব করেন, আজকে এই যে জনসংখ্যা ঘাটলো, তো এর পিছনে কি সরকার এদেরকে বিতাড়িত করেছে? কখনো না। এবং আমার কাছে তো একটা আইন ভালো মনে হয়, সেই আইনটা হচ্ছে কি, আমাদের যে জমিটা, হ্যাঁ, এই দেশের থেকে যারা ইন্ডিয়ায় চলে যায় তাদের জমিটা এনিমি প্রপার্টি, অর্থাৎ শত্রু সম্পত্তি। হ্যাঁ, তা আমার বাংলাদেশ ছেড়ে কেন ইন্ডিয়াতে যাব? আজকের দিনেও যদি হিসাব করা হয়, এই দেশের যে অর্থ সম্পদ, এই 18 কোটি লোকের যে হিসাব দিলাম, সেখানে 1 কোটি হিন্দু আছে। এদের সম্পদ বরাবর ওই 17 কোটি লোকের সম্পদ আজকের তারিখে। তাহলে এত কিছু থাকার পরেও আমি কেন ওই পথ চলে যাব? কি দরকার আমার? বুঝতে পেরেছি, এটা একদমই ঠিক কথা বলেছেন। আচ্ছা, আমার মনে আরো একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এটা সাধারণ মানুষের তরফ থেকে আমি এই প্রশ্নটা করছি। আজকে দেখুন, আজকে এই যে হিন্দু মুসলিম চাগারটা, এটা বাংলায় ছিল, মানে ভারতে ছিল। পলিটিক্যাল স্বার্থে এই জিনিসটা করেছে না করছে, এটা জেনারেলি ভারতে এই জিনিসটা হতো। তো এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে একটা উত্তেজনা, এইটার কারণ কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? মানে এই যে দেখুন, আপনি বলছেন আপনারা ভারত, মানে যারা হিন্দু তারা ওখানে ভালো আছেন, তাহলে দেশের এপারে এই যে একটা উত্তেজনা, যার কারণে মুস্তাফিজুর রহমান, যে কিনা বড় একজন ক্রিকেটার, তাকে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট টিম থেকে বাদ দিল। একজন সঞ্চালিকাকে আমাদের বাংলাদেশ থেকে একটা জায়গা থেকে, বাংলাদেশের একটা বিপিএল বলে ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেখানে একজন সঞ্চালিকাকে বাদ দিয়েছে, ভারতীয় সঞ্চালিকাকে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কেন ঘটেছে, কারণটা কি আপনার কি মনে হয়? দেখেন, এই যে তৃতীয় বিশ্বের যে দেশ বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, এই দেশে অ্যাকচুয়ালি গণতন্ত্রের মতো সময় এখনো আসেনি। এখানে দেখবেন, আপনার দিকে তাকিয়ে দেখেন, সেখানে কিন্তু রাজতন্ত্র এখনো প্রবাহমান, রাজতন্ত্র এক। দ্বিতীয়ত হচ্ছে ওই যে গদির লড়াই বললাম, এবং দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্ব কিন্তু সৃষ্টি করা হলো মানে এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করে ফেলানোর জন্য। এবং এর পিছনে অনেকের চাল ছিল। হুম, তারা চিন্তা করলো এদেরকে ভালো থাকতে দেওয়া যাবে না। তা
আমি নিজে যদি ভালো থাকার পদ্ধতি না জানি তাহলে আমি ভালো থাকবো কি করে? এবং আমার আদর্শ কি ভগবান শ্রীকৃষ্ণ? যদি আমার আদর্শ ভগবান শ্রীকৃষ্ণ হয় তাহলে আমাকে দেখতে হবে, ওই যে আমি বারবার করে বলি গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ব্যক্তি, দাম্পত্য, গৃহ, সমাজ, রাষ্ট্র। এই যে 5টা জীবনের সংকেত তিনি সেখানে দিলেন, ব্যক্তি, দাম্পত্য, গৃহ, সমাজ এবং রাষ্ট্র। আজকে আমরা রাষ্ট্র নিয়ে লাফালাফি করছি। আমার ব্যক্তি জীবন কি উন্নত হয়েছে? আমি কি উন্নত হতে পারছি? আমার দাম্পত্য জীবনে কি কলহ আছে? আর যদি আমার আজকে দাম্পত্য জীবনে কলহ থাকে তাহলে আমি তো ভালো সন্তানের মা বাবা হতে পারছি না। আর ভালো একদম। সন্তানের মা বাবা যদি না হতে পারি তাহলে আমার পরিবার সামলাবো কিভাবে? পরিবার যদি আমার সঠিক না হয় তাহলে সমাজ ব্যবস্থা আমি যাবো কোথার থেকে? সমাজ যদি ঠিক না হয় তাহলে রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে? তা আমাকে তো আমার মাথায় আগে ভগবান থাকতে হবে, আদর্শ থাকতে হবে, গুরু থাকতে হবে। এই যেটা আমাদের প্রণাম মঠ, গুরু মহারাজের যে আদর্শ সেটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা। আমাদের এই আশ্রম থেকে প্রতি বছর আমরা অনেকগুলো কাজ করি। তার ভিতরে যে শিক্ষাবৃত্তি, তারপরে স্বাস্থ্যের জন্য আমরা কিছু কর্মকাণ্ড করি। এই শীতের সময় আমরা বস্ত্র দিচ্ছি এবং প্রতি মাসে একবার করে আমরা সিলেটের 5 লক্ষ চা শ্রমিক যাদের মাঝে আমরা প্রতি বছর প্রতি মাসেই একবার করে বস্ত্র বিতরণের জন্য যাই। এটা কোথা থেকে যাই, কেন যাই? গুরু মহারাজের আদর্শকে মাথায় নিয়ে যাই, 1 নম্বর। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এটা আমার আপনাকে হিসাব রাখতে হবে। এই হিসাবের বাইরে যদি চলি, আমি রাষ্ট্র নিয়ে লাফালাফি করব, আমি সমাজ নিয়ে লাফালাফি করব, আমি ধর্ম নিয়ে লাফালাফি করব। হুম। আমার ধর্ম কি, তাই না? এই হিন্দু ধর্ম হচ্ছে সহানুভূতির ধর্ম, একে অপরকে মানে নেওয়ার ধর্ম। আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা তো কোনো ধর্মকে অসম্মান অশ্রদ্ধা করিনি। যখন আমি সবাইকে সম্মান এবং শ্রদ্ধা করব তখন সকলেই তো আমাকে সম্মান শ্রদ্ধা করবে। আমি যদি কাউকে না মানি, কেউ আমাকে মানবে? কারো কি দায় পড়েছে? সেই জায়গায় আচ্ছা। যেতে হবে। হুম। আচ্ছা, বিরোধের আমি সৃষ্টি আপনাকে করবো কেন? হুম। আচ্ছা, বলেন। আমি আপনাকে আরেকটা পয়েন্ট বলছি। আমি যে জিনিসটা নিয়ে আমি জাস্ট, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনাদের সেবা মঠ রয়েছে যেটা কিনা পুরোটাই হিন্দুদের, কৃষ্ণ ওরিয়েন্টেড, যেটা কিনা পুরোটাই হিন্দুদের বা সনাতনীদের। তাহলে আজকে আপনি যে মঠটা চালাচ্ছেন এটা ফরিদপুরে, যেটা কিনা বাংলাদেশে, আপনি বললেন 1 থেকে 3 তারিখে একটা প্রোগ্রাম ছিল, তাই তো? তো এই হ্যাঁ, প্রোগ্রামে আপনি কেমন সাড়া পেয়েছেন? আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এই প্রোগ্রামগুলো যে করছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এই ব্যাপারে একটু জানান। আমাদের টোটালি কোনো প্রোগ্রাম করতে কোনো সমস্যা হয়নি। প্রথম দিনে আমাদের এখানে ভাগবত পাঠ ছিল। কান্তিবন্ধু ব্রহ্মচারী ছিলেন, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং বড় সাধু। তিনি জগৎবন্ধু সুন্দরের যে আঙ্গিনা, সেই আঙ্গিনার প্রধান তিনি, সারা বিশ্বের। তিনি এসেছিলেন। অনেক মুসলমান ভাইরা, আমাদের স্থানীয় চেয়ারম্যান ছিলেন, তাকে অনেক সমাদর কদর করলেন এবং বয়স হয়েছে তার। দ্বিতীয় দিনে আমাদের এখানে কবিগান ছিল। কবিগানে হাজার হাজার মানুষ, হিন্দু এবং মুসলিম মিলিতভাবে, সম্মিলিতভাবে। আমাদের মুসলমান ভাইয়েরা আবার কবিগান খুব পছন্দ করেন। হুম। তো এটা খুব সুন্দর হয়েছে। তারপরের দিন আমাদের অষ্টকালীন ছিল। তো কোনো জায়গায় তো কোনো রকমের কোনো বাধা বিপত্তি কেউ সৃষ্টি করেনি এবং সবাই, বললাম তো, সবাই সমানভাবে এখানে কাজও করছে। আমি তো দেখিনি। কিন্তু যে সাধুরা অন্যদের অপমান অপদস্থ করে বা অন্যদের বিরোধে কথা বলে, তাদের বিপক্ষে তো মানুষ দাঁড়াবেই। তাতে অবশ্যই, আপনার অবশ্যই। আমার কিছু করার নেই। না। আপনি যদি সাম্যের গান না গান তাহলে আহ, আপনার বিরুদ্ধে কেউ সাম্যের গান গাইবে? এটা আপনাকে 100 বার ভাবতে হবে। আচ্ছা, আমি তাহলে একটা কথা আরো একবার জিজ্ঞেস করছি, যেটা কিনা সব মানুষ, আমাদের সমগ্র দর্শক কুল জানতে চাইছে, বা সোশ্যাল মিডিয়ায় এই যে ঘটনাগুলো ঘটছে ওদের একটাই প্রশ্ন, তা সেই প্রশ্নের উত্তর আপনি বলবেন, যেটা কিনা আমরা এই মুহূর্তে টিভি নিউজে লাইভ দেখাচ্ছি বা টিভি নিউজে আমরা দেখাচ্ছি এটা। আপনি এই প্রশ্নের উত্তর বলুন যে আজকে দাঁড়িয়ে, আজকে হিন্দু যারা ভারতে আছে, ভারতীয় হিন্দুরা ভাবছে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের সহ্য করতে পারছে না, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের অত্যাচার করছে, এইটা ঠিক না ভুল? এটা সম্পূর্ণ ভুল আমার এটা দৃষ্টিতে। সম্পূর্ণ ভুল। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, আজকে যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যে ঘটাচ্ছে, এই ঘটানোর পিছনে কি রহস্য হতে পারে সেটা শর্টে বলুন। এবং এই ঘটনাগুলোতে, আমি পলিটিক্যাল দিকে যাচ্ছি না, হতে পারে পলিটিক্যাল অনেক প্রফিট আছে, এই যে ঘটনাগুলো মেনলি সোশ্যাল মিডিয়ায় আসছে, তার কি কোনো রহস্য আছে বা তার কি কোনো পিছনে কোনো গল্প আছে? এটা কি আপনার, দেখেন আপনি কি বলতে দেখেন পারবেন? সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভিউ বৃদ্ধির একটা ব্যাপার আছে। আমি যদিও ভালো বুঝি না, ভিউ বৃদ্ধি।
কার কত মানে লাইক দিচ্ছে, কে কতজন কার আছে, কমেন্ট দিচ্ছে, কমেন্ট করছে, এগুলো নিয়ে কিন্তু ওরা ব্যস্ত আছে। হুম। এখন ওই যে আমি আপনাকে বলছি যে যত খারাপ ধরনের নিউজ দেখানো হবে মানুষ কিন্তু সেটি বেশি করে খায়। পেপার পত্রিকায় কিন্তু একটা সময় আমি দেখতাম যখন, তো সেখানে কিন্তু সব থেকে বেশি যে ঘটনাগুলো দেওয়া হতো সেটা হচ্ছে আপনার যৌন কেলেঙ্কারি। হ্যাঁ। এই যৌন কেলেঙ্কারি এক শ্রেণীর লোক কিন্তু পড়তে খুব ভালোবাসে। হ্যাঁ, এই সম্পর্কিত যে তথ্যগুলো সেইগুলো কিন্তু বেশি বেশি করে দেয়া হতো। এখন সেইটা লোক বেশি পড়ে। ঠিক তেমনি আমাদের এখানে অ্যাকচুয়ালি তো আমি বললাম আপনাকে যে বিশাল এই ফরিদপুর এলাকায় আমি যে এলাকাটায় থাকি সেখানে হিন্দু মুসলমান মিলে আছি, কই কোনো রকমের তো কোনো সমস্যা নেই। এবং আমি ওইখানেও কিন্তু বারবার করে বলি যে আপনি যখন ভালো থাকতে চাইবেন তখনও ভগবানকে অনুসরণ করতে হবে। গীতার ২য় অধ্যায়ের ৫০ নম্বর শ্লোকে ঠিক এইরকম বলছে, বুদ্ধি কর্ম যোগ আর সুকৌশল। আপনাকে বুদ্ধি রাখতে হবে, কর্ম আপনাকে করতে হবে, যোগ অর্থাৎ আপনি ভগবানের সাথে যোগযুক্ত আছেন কিনা, এবং সুকৌশল, এই চারটে যখন অবলম্বন করে চলবেন তখন কিন্তু আপনি সব দিক থেকে ভালো থাকতে পারবেন, এবং ভালো থাকাটাই আমাদের সকলের কাম্য। অসাধারণ, অসাধারণ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে পুরোটাই ফেক এবং পুরোটাই বানানো, এটার সঙ্গে রিয়েলিটির কোনো সেরকম ভাবে কোনো সম্পর্কই নেই। না, ওই ধরনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এই জায়গাটা থেকেই আমার আরো একটা প্রশ্ন, আপনি 1 থেকে 3 তারিখে যে প্রোগ্রামটা করেছিলেন সেটা মূলত কিসের প্রোগ্রাম ছিল? এটা হচ্ছে গুরু মহারাজের স্মরণ সভা, স্মরণ সভা। তো বাৎসরিক। গুরু মহারাজের স্মরণ সভা মানে পুরোটাই হিন্দু সনাতনী প্রোগ্রাম। এখানে কতজন মানুষের সমাগম হয়েছিল টোটাল? এখানে সব মিলিয়ে প্রায় 10,000 লোকের উপস্থিত, 5,000 লোক প্রসাদ পাইছে। বাকি প্রসাদ ছিল? প্রসাদ নিছে 5,000 লোকের সর্বনিম্ন। না না, কি প্রসাদ ছিল সেখানে? এখানে বেশিরভাগ সময়টা ছিল ডাল ভাত, সবজি, তরকারি আর খিচুড়ি প্রসাদ। খিচুড়ি প্রসাদকে এরা আবার মহাপ্রসাদ চিন্তা করে। বাহ, তো মহাপ্রসাদ, খিচুড়ি প্রসাদ, ডাল ভাত, 10,000 লোক। এই 10,000 লোকের মধ্যে কতজন সনাতনী ছিল এবং কতজন অন্য ধর্মের লোক ছিল? ধরেন সব মিলিয়ে কমসে কম 7,500 লোক হিন্দু হবে, আর 2-2,500 বেশি লোক মুসলমান ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে 10,000-এর মধ্যে 7,500 লোক হিন্দু, যারা কিনা খিচুড়ি প্রসাদ এবং ভোগ প্রসাদ নিয়েছে, এবং বাকি যে 2-2.5 জন তারাও ভোগ প্রসাদ নিয়েছে, তারা মুসলমান হয়েও তারা ভোগ প্রসাদ নিয়েছে। এটা বাংলাদেশে ঘটছে, জায়গাটার নাম ফরিদপুর। ফরিদপুর এরিয়া এই ঘটনাটা ঘটছে, যেখানে কিনা আপনি বলছেন আপনি এখন ফরিদপুরে আছেন, মহারাজের কথায় হিন্দু হয়ে, একজন হিন্দু রাষ্ট্র যেটা কথায় বলছে যে বাংলাদেশে হিন্দুদের নিধন চলছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে, যেটা আপনি আপনার সঙ্গে কথা বলে এই জিনিসটা পুরো প্রুফড যে বাংলাদেশে কোনো হিন্দুদের উপর সেরকম ভাবে কোনো অত্যাচার হচ্ছে না, সেটা বাড়িয়ে দেখানো হচ্ছে। আমি ঠিক না ভুল? তথাগত ভাবে কেউ কেউ বাড়িয়ে বলছে, কিন্তু আসলে যে অত্যাচারের কথা যেভাবে বলা হচ্ছে সেইভাবে কোনো অত্যাচার এখানে নাই, একেবারে এই স্পষ্ট মুহূর্তে, বলতে পারি। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কেমন? থমথমে, কোনো ইয়ে নেই তো, থমথমে পরিবেশ, কোনো রকমের কোনো অশান্তি নেই, তবে শীত খুব, খুব প্রচন্ড কত শীত। টেম্পারেচার এখন ওখানে কত? দেখেন আমিও কিন্তু ঢেকে নিছি অনেকটা, হ্যাঁ, দেখতে আপনিও পাচ্ছি। ঢেকে এখন নিচ্ছেন। টেম্পারেচার কত ওখানে? কলকাতাতেও আজকে অনেক শীত, 10-এর নিচে? আমি যেটা জানলাম আজকে মনে হয় 6 ডিগ্রির কাছাকাছি। ওরে বাবা, আমাদের এখানে কলকাতায় 10 এই মুহূর্তে, আমি কলকাতায় আছি, তো কলকাতায় এই আমাদের মুহূর্তে এখানে প্রায় আজকে 10 কোথাও কোথাও, বাংলাদেশে কোথাও কোথাও 7 ডিগ্রি তাপমান আছে আজকে। বাপরে বাবা, হ্যাঁ, প্রচুর প্রচন্ড শীত পড়েছে। যাই হোক, আমরা টপিকে আমরা একদম যে আমাদের আলোচনা সভা এটা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমার এই মুহূর্তে বক্তব্য, এই যে একটা চাপা উন্নত তৈরি হয়েছে বা একটা পলিটিক্যাল গেম চলছে, বা এই মুহূর্তে যে একটা মানে দুই দেশের মধ্যে যে একটা পলিটিক্যাল গেম চলছে যাতে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে, আপনি অবশ্যই বাংলাদেশের, আপনি আমাদের দর্শকের সাহায্যে, আমরা যেহেতু এখন এই মুহূর্তে কলকাতার দর্শক, আমি চাই, আপনি যেহেতু বাংলায় কথা বলছেন, আমি জানি যে আমাদের হয়তো কিছু কিছু ঢাকার দর্শক বা বাংলাদেশের দর্শকও দেখবে, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই দেখবে। সব দর্শকের উদ্দেশ্যে এই মুহূর্তে যে ঘটনা নিয়ে আলোচনা হলো সেই নিয়ে আপনি কি বলতে চান? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওই ভগবানের কথা, অনাশ্রিত কর্মফলাং কারিয়ং কর্ম করতে ইহা সন্ন্যাসী চয়োগী চনা নিরগ্নির্ণ চাকরিহ। কর্তব্য কর্ম, যার যে কর্তব্য কর্ম রয়েছে সেই কর্তব্য কর্ম আমরা পালন করি।
আপনার কর্তব্য কর্ম যেখানে আপনি সেটা পালন করেন। আমি সাধু হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এই সমাজকে মেনটেন করা, সমাজের যেন কেউ উচ্ছৃঙ্খল না হয়। হ্যাঁ, সমাজকে ভালো পথে আনার জন্য যে যে কাজ সেগুলো আমার করা কর্তব্য। একজন শিক্ষকের কাজ তার ছেলে মেয়েদেরকে পথ দেখানো, একজন ডাক্তারের কাজ সবাইকে সেবা দেওয়া। একজন ডাক্তারের কাছে যখন হিন্দু রোগী যায় একজন মুসলমান ডাক্তারের কাছে, সে নাম জিজ্ঞেস করে কিন্তু ওষুধ ওই লেখে একজন মুসলমান রোগীর জন্য যায় লেখে। অর্থাৎ ডাক্তার তার কর্তব্য কর্ম পালন করলেন, শিক্ষক তার কর্তব্য কর্ম পালন করলেন। অঙ্ক কিন্তু ব্ল্যাকবোর্ডে 2 রকম করান না কোনো শিক্ষক, তাহলে উনি কর্তব্য কর্ম পালন করেন। সবাই স্ব স্ব স্থানে দাঁড়িয়ে কর্তব্য কর্ম পালন করুক। একজন যোগী বা সন্ন্যাসী সেও তার কর্তব্য কর্ম পালন করুক। যদি কোনো গৃহী মানুষ তার কর্তব্য কর্ম পালন করে সেই কিন্তু যোগী, সেই সন্ন্যাসী। একজন সন্ন্যাসী বা যোগী হয়ে সে যদি তার কর্তব্য কর্ম পালন না করে সে সন্ন্যাসীও না, যোগীও না। অতএব আমরা কর্ম ছেড়ে দিয়ে শুধু পরের সমালোচনা করব, এটা কিন্তু চলতে পারে না। আমি চাই আমরা আমাদের নিজের নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করি এবং পালন করেই আমরা সবাই ভালো থাকি। অবশ্যই। আর আমি সোশ্যাল মিডিয়ায় আমি এই যে সকলের কাছে ঘটনাগুলো অনুরোধ করব, দেখেন আপনারা সকলেই যার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা আপনারা পালন করেন। আপনার ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ করবেন এটা নিয়ে ভাবেন এবং সেই মোতাবেক চলেন। দেখবেন আমিও ভালো আছি, আপনিও ভালো আছেন। কারো কোনো কষ্ট নেই, কারো কোনো দুঃখ নেই। এবং ভগবান কিন্তু কাউকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে চান না। এই জন্য আমাদের উপনিষদে বারবার করে বলছেন, ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওং শান্তি 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 হরি ওম। ওং নমো পরমাত্মানে নমঃ। অর্থাৎ আমরা পরমাত্মার কাছে সবার জন্য শান্তির প্রার্থনা করি। এটাই হচ্ছে আমাদের আসল কাজ। নিজে ভালো থাকি, অপরকে ভালো রাখি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ টি নিউজে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং সত্যি কথাটা আজকে সাধারণ মানুষের দর্শকের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এবং আপনার চ্যানেলের যারা যারা আছেন সবাইকে আমার প্রণাম।